আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি, সংবাদ সম্মেলনে বললেন মির্জা ফখরুল। জুলাই সনদে ঐক্যমত্য হওয়া কয়েকটি প্রস্তাব অগোচরে সংশোধনের অভিযোগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইলেও কোনোভাবেই একই দিনে গণভোট মানবে না জামায়াতে ইসলামী, সংবাদ সম্মেলনে বললেন আব্দুল্লাহ তাহের। ৫ দফা দাবিতে সমমনা ৮ দলের ইসিতে স্মারকলিপি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক, বললেন আইন উপদেষ্টা। বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। ইসির প্রতীক তালিকায় যুক্ত হল শাপলা কলি, প্রজ্ঞাপন জারি। প্রতীক নিয়ে বিরূপ মতামত আশায় পরিবর্তন, বললেন ইসি সচিব। শাপলা প্রশ্নে আপোষহীন এনসিপি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। জুলাই সনদের গণভোট নিয়ে তর্কে জড়াবে না এনসিপি, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে দলগুলোর মতামত উপেক্ষিত, প্রাধান্য পেয়েছে সরকারের কর্তৃত্ব, বলছেন বিশ্লেষকরা। রাজনীতিতে নতুন সংকট সৃষ্টির আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জাতীয় নির্বাচনের আগে গণভোট মেনে নেবে না বিএনপি, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের পূর্বে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে, যা জাতির সাথে প্রতারণা বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষরের পর ২৮ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে সরকারের কাছে সুপারিশ পেশ করে জাতীয় ঐকমত্য কমিশন। এ সম্পর্কে দলের অবস্থান জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন। এতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা পুনঃসংশোধন করা হয়েছে। রাজনৈতিক দলসমূহের নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। যেই সকল সুপারিশ জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে, মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতির জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ দেওয়া হোক। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। তিনি বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আলোচনায় উপস্থাপিত হয়নি। জাতীয় নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন গণভোটের প্রস্তাবের সমালোচনা করে ফখরুল বলেন, নির্বাচনের আগে গণভোট হবে অযৌক্তিক। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। চলমান সংস্কার প্রক্রিয়ার সফলতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐক্য ধরে রেখে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনই হতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। উত্তরণে আমরা করতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইলেও একই দিনে গণভোট মানবে না জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলের প্রধান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। গণভোট নিয়ে সরকারের কালক্ষেপণের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৫ দফা দাবি বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। খায়রুল ইসলামের রিপোর্ট।
সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাকফা সহ সমমনা ৮ দলের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলোর শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে নিজ নিজ দলের পক্ষে স্মারকলিপি দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন দলগুলোর নেতারা। বলেন, গণভোট বানচাল করতে যারা প্রচারণা চালাচ্ছে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। জুলাই জানির স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। যে আরপির অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বহাল রাখতে হবে, এখানে কোনো কাটছাট করা যাবে না। নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমাদের সহযোগিতা কামনা করেছেন। আমরা সিইসি পরিষ্কার বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। এদিকে বিকালে মগবাজারের জামায়াত ইসলামীর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির শীর্ষ নেতারা। আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে এ সময় সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের সাথে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। সামনে আমাদেরকে দুটা নির্বাচন করতে হবে, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। দুটা নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি না। তাহলে সময় ক্ষেপণ হচ্ছে। তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময় নেই, তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করা ষড়যন্ত্র হিসাবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে। এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা না করলে সরকারের ওপর জনগণের আস্থা হারাবে বলেও মন্তব্য করেন জামায়াতের এর শীর্ষ নেতা। ধন্যবাদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধিতায় সরকার হতাশ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এমন পরিস্থিতিতে সরকার কি করবে তা বুঝে উঠতে পারছে না বলেও জানান তিনি। তবে সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোটের বিষয়ে শিগগিরই প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলে জানান আইন উপদেষ্টা। যে যাই বলুক, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তা নিশ্চিত করেন উপদেষ্টা পরিষদের এই সদস্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের কাছে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর দলগুলোর মধ্যে পরস্পর বিরোধিতা এখন তুঙ্গে। গণভোট কখন হবে এ নিয়ে কোনো ঐক্যে আসতেই পারছে না দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ চেতনাকে দলগুলো কোথায় নিয়ে গেছে এ বিষয়ে তাদের ভাবা উচিত। 270 দিন যাবৎ আলাপ আলোচনা করে প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না, কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। সংস্কারের সব দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সরকারের একার নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে আমাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে, এটা দুর্ভাগ্যজনক। তিনি আরো বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহার সংক্রান্ত আরপিওর ধারাটি উপদেষ্টা পরিষদে পুনর্বিবেচনা করা হতে পারে। যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায় দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার মানে না, এটা কোনো বেদবাক্য না। এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল তো এটা তো মানুষ তো বোকা না। ওনারা এই অন্তত বড় দুটা দল
ওনারা প্রায় 40-50 বছর যাওয়া পলিটিক্স করছেন, ওনাদের অনেক নেতা, তো ওনাদেরকে আমাদের শেখাতে হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তের ক্ষমতা দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পরিবারের বাইরে আবেগী সম্পর্ক আছে এমন ব্যক্তির অঙ্গদানের সুযোগ রেখে মানবদেহের অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ এবং জুলাই জাতীয় জাদুঘর অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়। নানা আলোচনা ও নাটকীয় ঘটনার পর অবশেষে নির্বাচন কমিশনের সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি প্রতীক। বৃহস্পতিবার প্রতীক তালিকায় শাপলা কলি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে কমিশন। তবে নিজেদের গায়ের জোরে নির্বাচনী প্রতীকের আরেকটি তালিকা তৈরি করেছে অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, শাপলাই চায় এনসিপি, এই প্রশ্নে আপোষহীন তার দল। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দুদিন আগেও এনসিপিকে বিদ্যমান তালিকা থেকে প্রতীক দেওয়ার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। প্রতীকের তালিকায় নতুন করে যুক্ত করা হবে না বলেও জানিয়েছিল ইসি। এর মধ্যেই বৃহস্পতিবার শাপলাকলি যুক্ত করে প্রতীকের নতুন তালিকার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসির ব্যাখ্যা, কয়েকটা প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য থাকায় সংশোধন করা হয়েছে তালিকা। এটা কে চেয়েছে বা না চেয়েছে, নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলাকলির সাথে আরো কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে, সেটা করা হয়েছে। কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত মন্তব্য আসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে, এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিব বলেন, কোনো দাবির প্রেক্ষিতে এই সংশোধন করা হয়নি। শাপলা ও শাপলাকলির মধ্যে পার্থক্য আছে বলেও জানান ইসি সচিব। কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলেন এটা কেন করা হলো, ওটা কেন করা হলো না, এর জবাব তো মুশকিলের ব্যাপার। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, গায়ের জোরে নির্বাচনী প্রতীকের আরেকটি তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব শক্তির এক অনুষ্ঠানে তিনি দ্রুত শাপলার প্রতীক অন্তর্ভুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। শাপলা নিয়ে নির্বাচন করবে, শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন, আমরা একটু সত্যিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। প্রতীকের তালিকা সংশোধন করে 16টি প্রতীক বাদ দিয়ে মোট 119টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 2 মাস পর নির্বাচন হয়ে গেলে সরকারের উপদেষ্টাদের পাওয়া যাবে না, তাই এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের গণভোট আগে হবে না পরে হবে তা নিয়ে অহেতুক বিতর্ক করছে বিএনপি জামায়াত। এই তর্কে জড়াবে না এনসিপি। মনির হোসেন তপুর রিপোর্ট। জাতীয় সমাজতান্ত্রিক দল নাগরিক ঐক্য আয়োজিত এ আলোচনা সভায় অংশ নেয় দেশের 9টি রাজনৈতিক দল। আলোচনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সংস্কার কমিশনকে ভিন্ন খাতে প্রভাবিত করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। গণভোট কি আগে হবে নাকি পরে হবে, আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক। এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না, বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে, বিএনপি যদি না ভোটে স্ট্রিক্ট থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। এ সময় বক্তারা বলেন, যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়নি তা চাপিয়ে দিলে রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দিবে। ভবিষ্যতে আপনি এটা ফ্যাসিবাদকে প্রকারান্তরে একটা সাংবিধানিক ফ্যাসিবাদ কায়েমের জন্য তার বীজটা এখন আপনি তৈরি করছেন কিনা রাজনৈতিক দলগুলোকে সুচিন্তিতভাবে ভাবা দরকার। তো আমরা যদি সমবেত হই, একতাবদ্ধ হই, একসাথে হই, বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে নতুন পথযাত্রা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে
দেন দরবার করে জাতীয় নির্বাচনের আসন, মন্ত্রিত্ব এবং ক্ষমতার ভাগাভাগি করা যাবে না। যে এইটা রক্তের ঋণের দায় বহন করা, এইখানে আমরা পলিটিক্যাল গেইনের, রাজনৈতিক লক্ষ্য অর্জন, ওই সিট, এমপি, মন্ত্রিত্ব অর্জনের বার্গেনিং এর বিষয় যাতে এটাকে আমরা পরিণত না করি। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় নাগরিক ঐক্য। 2 মাস পরে যদি নির্বাচনের স্কেডিউল দেওয়া হবে, আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবেন না, হয়তো দেখাও পাবেন না। এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে গেছে, মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথেও প্রতারণা করেছে। একটা প্রতারকের কাঠগড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে। দেশের পরিস্থিতি জটিল করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান বক্তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া জুলাই সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের পদ্ধতি রাজনীতিতে নতুন সংকট তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ওই সুপারিশে সরকারের কর্তৃত্বই প্রাধান্য পেয়েছে, উপেক্ষিত হয়েছে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত, যার ফলে সার্বিক অসহযোগিতার মুখে পড়তে পারে অন্তর্বর্তী সরকার। আর এতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে গণভোট আয়োজন। তাই গণভোটে যাওয়ার আগে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর আরও একটি রিপোর্ট। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হওয়ার 13 দিনের মাথায় সরকারের কাছে মঙ্গলবার এর আইনি ভিত্তির প্রক্রিয়া সুপারিশ আকারে জমা দেয় ঐক্যমত্য কমিশন। সুপারিশে সরকারি আদেশ জারির পর গণভোট আয়োজনের পরামর্শ দেয়া হয়েছে। ওই আদেশের তফসিল 1-এ সন্নিবেশিত সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে সরকার প্রণীত পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উপস্থাপন করা হবে। ওই তফসিলে থাকবে আলোচনায় উঠে আসা সংবিধানের 48টি সংশোধনী প্রস্তাব। তবে 17 অক্টোবর স্বাক্ষর হওয়া জুলাই সনদে এই সংশোধনীগুলোর অনুচ্ছেদে দলগুলোর নোট অব ডিসেন্ট থাকলেও সুপারিশকৃত তফসিলে তা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলছেন, সুশীল সমাজ ও কয়েকটি রাজনৈতিক দল যেমন চেয়েছে তাই করা হয়েছে সুপারিশে। যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো ভিন্ন মতটা রিফ্লেক্টেড হচ্ছে না, এর ফলে এটা মনে হবে যে সবাই একমত। এক্ষেত্রে এই 10-12 মাস এত আলাপ আলোচনার দরকার ছিল না। এখন যেটা করেছে, এটা ধরেন আরো 8 মাস আগে সরকার সবাইকে আকার দিয়ে দিতে পারতো যে এটাই সরকারের প্রস্তাব, সরকার এটাই গণভোট দিতে চায়। গত মে জুনে যদি গণভোট হয়ে যেত সরকারের প্রস্তাব হিসেবে, তাহলে তো এই আর গত 6 মাস কাজ করতে হতো না। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান আহমেদ মনে করেন, সম্পূর্ণ সুপারিশে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতকে স্থান দেয়া হয়েছে। পরিপূর্ণ যে সুপারিশটা আছে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট গুলো রাখা হয়েছে। গণভোটের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট রাখা হবে কি হবে না, এটা আমার মনে হচ্ছে যে আরো রাজনৈতিক একটা বিতর্ক যেহেতু শুরু হয়েছে, এটা মনে হয় আলাপচারিতার মাধ্যমে এটা সুরাহা হওয়াটা বাঞ্ছনীয়। কারণ আমরা কোন রকমের বিরোধ নিয়ে আমরা দেখতে চাই না যে আবার একটা নতুন আশঙ্কা তৈরি হোক। বিশ্লেষকদের মতে এখন যে অবস্থায় সুপারিশের খসড়া আদেশ নিয়ে আসা হয়েছে, রাজনৈতিক দলগুলো এতে একমত না হলে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সরকারকে। এটা করতে পারতো ঐক্যমত্য কমিশন, যেগুলোতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো ভোটে দিতে পারতো, আর যেগুলোতে দ্বিমত হয়েছে সেগুলো ভোটে থেকে ফেলে দিতে পারতো। একটা সেক্টর ধরেন আপনি সনদের বাইরে ছিল, তারা একটা অংশ আছে, আবার এখন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারাও যদি সনদের বাইরে থাকার চিন্তা করে, তো এতে তো বিভেদ বেড়েছে, অনৈক্য বাড়ছে। এগুলো সরকারকে দুর্বল করে, গণভোটটাকে দুর্বল করে, গণভোটটা হওয়াটাকে দুর্বল করে, গণভোটের ভোটের পার্সেন্টেজটাকে দুর্বল করতে পারে। জুলাই সনদটা সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে না হয়, তাহলে তো যারা যারা সরকারের সাথে আছে তারা সরকারের কাছ থেকে সেভাবে দূরত্ব বজায় রাখতে পারে। হয়তো এটা সরকারের জন্য চ্যালেঞ্জ। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে নির্বাচনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা এবং জনমনে যাতে কোনো ভীতি না থাকে, জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশটি নিশ্চিত করা। জনগণ সহজ জিনিস বুঝবে যে জুলাই সনদের পক্ষে আছি কি নাই, তাহলে সেক্ষেত্রে আপনার এমনভাবেই জিনিসটি প্রণীত হতে হবে যেখানে যে এই জুলাই সনদের কিছু ব্যাপারে যেহেতু নোট অফ ডিসেন্ট এসেছে সেটার পক্ষেও কি আছে নাকি নাই সেটাও ওখানে থাকাটা বাঞ্ছনীয়। এটা তো সুপারিশ, এখন দেখতে হবে যে সরকার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। সুপারিশের অস্পষ্টতাগুলো দূর করতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সরকারকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। তাহলে সরকার একটু দুর্বল হয়ে যাবে।
আধুনিক গণমুখী রাষ্ট্র গঠনে নারীর জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে কর্মক্ষেত্রে শিশু পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার মহাপরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, ক্ষমতায় গেলে বিএনপি সারা দেশের সরকারি বেসরকারি সব অফিসে শিশু পরিচর্যা স্থাপনের উদ্যোগ নেবে। এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াবে, যা আয় বৃদ্ধির মাধ্যমে পরিবারগুলোতে আর্থিক স্থিতিশীলতা আনবে। তারেক রহমান বলেন, পোশাক শিল্পে প্রায় 2/3 নারী, তাই কর্মজীবী মায়েদের অবদানকে অবমূল্যায়ন করা যাবে না। নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন পশ্চাৎমুখী ধারণাকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, শিশু পরিচর্যা, সমান মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন বুদ্ধিবৃত্তিক অর্থনীতির অংশ। জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতার বদলে অন্য পাতা জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী আরও বলেন, এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না বলেও জানান তিনি। জুলাই সনদে 47 থেকে 48টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনেরও প্রয়োজন হবে বলে উল্লেখ করেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকসাদুল মোমিন মিঠুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ। সংবিধানের মধ্যে যে গণতান্ত্রিক যে গ্যাপগুলো আছে, একটি পূর্ণ বিকাশশীল গণতন্ত্রের জন্য যেগুলো দরকার, সেটি একটি সনদ করে অবশ্যই সেটা পার্লামেন্টের মাধ্যমে সেটা আপনার সংবিধানে সংযোজিত হতে পারে। কিন্তু সেখানে বলছেন 270 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ 2025 যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয়, তাহলে এটা অটো পাস হয়ে যাবে। তাহলে এটা গণভোটের কি দরকার? তাহলে পার্লামেন্ট নির্বাচনের কি দরকার? জুলাই সনদের অঙ্গীকারনামা আর বাস্তবায়নের সুপারিশে ভিন্ন প্রস্তাবনা দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন বিএনপি ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। জাতিকে বিভ্রান্ত না করে অঙ্গীকার অনুযায়ী সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। তেজগাঁওয়ে দক্ষিণ কুনিপাড়ায় ঢাকা ইউথ ফোরাম আয়োজিত নির্বাচনে তরুণ প্রজন্মের ভাবনার শীর্ষক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশ গঠনে তরুণ প্রজন্মকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারি অ্যান্ড আর্মি এয়ার ডিফেন্স কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের হালিশ শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত রেজিমেন্ট অব আর্টিলারির 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জিওসি 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া, জিওসি 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া সহ অন্যান্য ব্রিগেড ও রেজিমেন্ট সমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ চট্টগ্রামের রৌজানে পালিত হয় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী কুণ্ডেশ্বরী মায়ের বার্ষিক পূজা। এ উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 পর্বে শাস্ত্রাচারে পূজা পালিত হয়। পূজা উপলক্ষে রৌজানের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে আয়োজিত ধর্মসভা, প্রসাদ বিতরণ সহ দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার হিন্দু ধর্মপ্রাণ নরনারী। শহীদ অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ 1946 সালে কুণ্ডেশ্বরী ভবনে এই পূজার সূচনা করেন। দীর্ঘ 79 বছর ধরে কুণ্ডেশ্বরী ভবনে সাড়ম্বরে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা উপলক্ষে প্রতিবারের মতো কুণ্ডেশ্বরী এলাকায় বসেছে গ্রামীণ লোকজ মেলা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে গুলশান ক্লাব লিমিটেডের 5ম আন্তঃক্লাব ক্রীড়া উৎসব। ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট এম এ কাদের আনু। 10 দিনব্যাপী এই ক্রীড়া উৎসবে 17টি ইভেন্টের
34টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ 22টি ক্লাবের প্রায় 1200 অ্যাথলেট। এ সময় আয়োজকরা পারিবারিক মূল্যবোধ, ক্রীড়া চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় আয়োজক কমিটির উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান তমাল, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, প্রাইম ব্যাংকের হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার একরাম কবির, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আকিজ ভেঞ্চার গ্রুপের হাত ধরে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত স্প্যানিশ ব্র্যান্ড সিমন। এ উপলক্ষে 31 অক্টোবর ও 1 নভেম্বর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে আকিজ ইলেকট্রিক্যালস সেফটি অ্যান্ড ইনোভেশন ফেস্ট, যেখানে দর্শনার্থীরা দেখতে পাবেন স্মার্ট হোম সিস্টেম, লাইটিং ও বিভিন্ন ইলেকট্রিক পণ্য। উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন, সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর কিম সিমন, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর ডেরেক দাই উপস্থিত ছিলেন। এ সময় সিমনের স্মার্ট প্রযুক্তি ও সেফটি স্ট্যান্ডার্ড দেশের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে দেশের বৃহত্তম পর্যটন মেলা 13তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আয়োজকরা জানান, এবারের মেলায় দেশি বিদেশি 120টি সংস্থা ও প্রতিষ্ঠানের 220টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। 3 দিনব্যাপী এই মেলায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 6 বছর পর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বহুল প্রতীক্ষিত বৈঠক। দুই দেশের চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে চীনা পণ্যের উপর 10% শুল্ক কমিয়েছেন ট্রাম্প। সে সঙ্গে দুর্লভ খনিজ সম্পদ নিয়ে 1 বছরের সমঝোতা চুক্তিও করেছে দুই দেশ। বৈঠক শেষে আগামী বছরের এপ্রিলে চীন সফরের ঘোষণা দেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। দুই দেশের চলমান বাণিজ্য উত্তেজনার মাঝে বৈঠকে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে দুই নেতার এ বৈঠক চলে 1 ঘণ্টা 40 মিনিট। বৈঠকে চীনা পণ্যে মার্কিন শুল্ক 57% থেকে কমিয়ে 47% নামিয়ে এনেছেন ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, এই শুল্কহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এছাড়া চীনের ফেন্টানিলে যে 20% শুল্ক ছিল তাও কমিয়ে 10% করা হবে। And I think we're going to have a fantastic relationship for a long period of time. ট্রাম্প জানান, আগামী বছরের এপ্রিলে চীন সফর করবেন তিনি। এরপর যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেছেন, এই বৈঠকে দুই দেশের মাঝে বিরল খনিজ সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে। বৈঠক শেষে দুই নেতা বাইরে বেরিয়ে আসেন ও করমর্দন করেন। এরপর ট্রাম্প জিনপিংকে সিঁড়ি দিয়ে আগে নামতে দেন এবং নিজে পেছনে পেছনে নেমে আসেন। পরে যুক্তরাষ্ট্রের পথে রওনা হন ট্রাম্প। আশিকুর রহমান, এটিএন বাংলা। অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল প্রফেশনালস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025। ইভেন্ট স্টোরি প্রেজেন্টস ও ময়ূরপঙ্খীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশি বিদেশি অঙ্গনে ব্যবসা, সংস্কৃতি ও নেতৃত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সফলতা অর্জনকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। পুরস্কার প্রদানের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এবার খেলার খবর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর এবার বাংলাদেশের একটাই লক্ষ্য তৃতীয় টি-20 জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো। চট্টগ্রামে শুক্রবার সন্ধ্যা 6টায় সিরিজের শেষ টি-20তে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে ক্যারিবিয়ানরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এ যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি। ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং প্রদর্শনীর চিত্র দ্বিতীয় ম্যাচেও। রান তাড়া করতে গিয়ে গড়পড়তা স্ট্রাইক রেটে থেমে যান ব্যাটাররা। 2 ম্যাচে ডট বলের সংখ্যাও ছিল ভয়াবহ, যা থামিয়ে দেয় ইনিংসের গতি। তবুও শেষ ম্যাচে নতুন আশার আলো খুঁজছে টাইগার শিবির। বাড়তি মনোযোগ দেওয়া হচ্ছে পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট বাড়ানো এবং মিডল অর্ডারে ডট বল কমানোর দিকেও। এই মাঠে পরে ব্যাটিং করা বেশ কঠিন, তবুও বোলিংটা ভালো হলেও ব্যাটারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন টাইগার ওপেনার। যে উইকেটই থাকুক না কেন 150 এটা আসলে চেজেবল ছিল। এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা, আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই। তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, হয়তোবা আমাদের একটা ব্যাড ডে ছিল ব্যাটসম্যানদের জন্য, বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদেরই বের করতে হবে। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ। তাদের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও রয়েছে চেনা ছন্দে, তাই শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করতে মরিয়া তারা। We try our best to utilize our bowlers. We know they are not big power hitters down the ground, so we try our best to plan for them and execute. হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে খেলতে পারে টাইগাররা। সিরিজের প্রথম 2 ম্যাচে ব্যাটিং ব্যর্থতা, স্ট্রাইক রেটের ঘাটতি আর ডট বলের বাড়তি চাপ, এই 3 কারণে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য চাপ ঝেড়ে ফেলে শেষ ম্যাচ জিতে ছন্দে ফেরা, আর এতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হবে টাইগার ব্যাটসম্যানদেরকে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতিতে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের 42টি বিশ্ববিদ্যালয়। এই 4 বিভাগে 8 গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। রাজধানীতে টুর্নামেন্ট পরিচালনা কমিটির বৈঠকে সব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীতে পরিচালনা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং ইস্পাহানি ও প্রথম আলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নকআউট পদ্ধতিতে এবারের টুর্নামেন্টে ঢাকার 24টি, চট্টগ্রামের 10টি, রাজশাহী ও খুলনার 4টি করে মোট 42টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিচ্ছে। ভেন্যুটাই তো বড় কনসার্ন ছিল, 2-3 তারিখের ভিতরে আমরা একদম জেনে ফেলবো যে কি হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর সেরা ফুটবলারদের নিয়ে ইস্পাহানি বেস্ট টিম গড়ার পরিকল্পনার কথা জানায় টুর্নামেন্ট পরিচালনা কমিটি। গত বছর যেটা করেছি এটা যদি ধরে রাখতে পারি তাহলে এইটার হাইপটা আরো বাড়বে। আগামীতে অনেক ইউনিভার্সিটি আরো ইন্টারেস্ট শো করবে এবং নতুন নতুন খেলোয়াড় আমরা পাবো। হয়তো আমরা জানতে পারছি না কোন খেলোয়াড় কোথায় খেলছে। যদি এই যে একটা টিম বানাতে পারি তাহলে কিন্তু আমরা জানতে পারবো এই ছেলে যারা বেস্ট প্লেয়ার তারা হয়তো বা কোথায় খেলছে, কোথায় ভবিষ্যতে খেলবে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইস্পাহানি, আয়োজক প্রথম আলো। আগামীতে দেশের সব বিভাগে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা জানান ইস্পাহানি চায়ের সেলস এন্ড মার্কেটিং এর জেনারেল ম্যানেজার ওমর হান্নান। টুর্নামেন্টগুলো আরো আমাদেরকে যদি রিমোটে যেতে হয়, আরো বিভাগীয় শহরগুলো যদি যেতে হয়, উই আর রেডি টু গো। আমরা চাই যে ফুটবলটা আরো বেশি পপুলার হোক, আরো বেশি জায়গায় যাক। ঢাকায় না যত বেশি দর্শক হয় তার চাইতে অনেক বেশি দর্শক বাইরে হয়। টুর্নামেন্টে অংশ নিতে রেজিস্ট্রেশনের শেষ সময় 5 নভেম্বর, আর 11 নভেম্বর হবে ড্র। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনের আগে গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি, সংবাদ সম্মেলনে বললেন মির্জা ফখরুল। জুলাই সনদে ঐক্যমত্য হওয়া কয়েকটি প্রস্তাব অগোচরে সংশোধনের অভিযোগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইলেও কোনোভাবেই একই দিনে গণভোট মানবে না জামায়াতে ইসলামী, সংবাদ সম্মেলনে বললেন আব্দুল্লাহ তাহের। 5 দফা দাবিতে সমমনা 8 দলের ইসিতে স্মারকলিপি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক বললেন আইন উপদেষ্টা। বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন।
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি, প্রজ্ঞাপন জারি, প্রতীক নিয়ে বিরূপ মতামত আশায় পরিবর্তন, বললেন ইসি সচিব। শাপলা প্রশ্নে আপোষহীন এনসিপি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। জুলাই সনদের গণভোট নিয়ে তর্কে জড়াবে না এনসিপি, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে দলগুলোর মতামত উপেক্ষিত, প্রাধান্য পেয়েছে সরকারের কর্তৃত্ব, বলছেন বিশ্লেষকরা। রাজনীতিতে নতুন সংকট সৃষ্টির আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।